আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলের প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের কাছে সবসময় যে বেশি যে জিনিসটা আমি রিকোয়েস্ট করি সেটা হচ্ছে আপনারা ভিডিওতে লাইক দেন। প্লিজ লাইক দিবেন। কারণ লাইক দিলে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহটা আরো বেশি, বেশি করে বেড়ে যায়। আপনারা আমার ভিডিওটা যে পরিমাণ ভিউজ আসে, আমার কথা ২০০, ৩০০, ১০০ যাই ভিউজ আসে ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। YouTube থেকে আমার কোনো ইনকাম নেই। আমার YouTube থেকে ইনকাম করে যে আমার সংসার চালাইতে হবে বিষয়টা এরকম না। তবে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের জন্য রিস্ক নিয়ে এখানে বসে ভিডিও বানাচ্ছি। কারণ এই কষ্টের ফল আদৌ আমি পাবো কিনা সেটা ভবিষ্যতে সৃষ্টিকর্তাই জানেন। তবে আমার এখান থেকে কোনো প্রকার কোনো আয় অথবা এখনো পর্যন্ত আমি পাইনি। আমার প্রয়োজনও নেই। আলহামদুলিল্লাহ আমি যে টাকা সেলারি পাই সে টাকা দিয়ে বেশ ভালোই চলি। তবে আপনাদের জন্য ভিডিও বানানো। প্লিজ আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে লাইক দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আগামী যে নিয়োগ বিজ্ঞপ্তির কথাটা বলেছিলাম যে মে মাসে 85% কনফার্ম যে আপনাদের অসামরিকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে সেটার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। এই বিজ্ঞপ্তিটা কিন্তু আসতে পারে। তো অনেকেই আমায় প্রশ্ন করেছেন যে ভাই অসামরিকের নিয়োগ বিজ্ঞপ্তি এত তাড়াতাড়ি কিভাবে আসবে? এখনো পর্যন্ত মানুষের জয়েনই হয়নি। তাদেরকে একটু রিমাইন্ডার দিতে চাচ্ছি যে এই যে রমজানের ঈদ শুরু হবে অর্থাৎ ১৭ তারিখ পর্যন্ত অফিস হবে। এই ১৭ তারিখের মধ্যে যে যেখানে আছে এইবার আপনারা সবাই জয়েন হয়ে যাবে। শুধুমাত্র উত্তরবঙ্গে হয়তোবা কিছু, কিছু ইউনিট ছাড়া। তবে জয়েনের সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি আবারও পুনরায় প্রকাশ করার এটার সাথে কোনো সম্পর্ক নেই। আপনারা জানেন যে বর্তমান বিশ্বে বহির্বিশ্বে না শুধুমাত্র মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে রকম সংঘাত হচ্ছে, এই সংঘাতের জন্য আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কিরকম সেটা আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। কারণ বাইরের সিভিলিয়ানরাই এই সমস্ত বেশি ডিল করেন। তো আমার যতটুকু মনে হয় যে বর্তমান দেশের যে জ্বালানি সংকট হচ্ছে এটা নিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ সামনে তৈরি হতে পারে। তবে বর্তমান সরকার এগুলাকে শক্ত হাতে দমন করবে বলে আমি ব্যক্তিগতভাবে আশা করি। অলমোস্ট আমি আপনাদের সবার কাছেই বলবো যে গুজবে কেউ কান দিবেন না। দেশের তেল সংকট হোক আর যাই হোক যাদের মোটরসাইকেল নেই, যারা আমার মতো সাইকেল চালান, আমার যদিও ব্যক্তিগত মোটরসাইকেল আছে বাড়িতে আমি এখানে সাইকেলই চালাই। তো যাদের এই সাইকেল আছে তারা কোনো রকম প্যারা নিয়েন না। আর আমি জানি যে আমার মতো আমি যখন বেকার ছিলাম, যখন আমার চাকরি ছিল না, তখন তো একটা গাড়ি কেনা একটা স্বপ্নের মতো ছিল। চাকরি পাওয়াটাই ছিল অনেক স্বপ্নের মতো। তো যাদের গাড়ি নেই তাদের এইসব ব্যাপার নিয়ে কোনো প্যারার দরকার নেই। আপনারা শুধু চিন্তা করবেন বা আপনাদের ফোকাস থাকবে পরবর্তী নিয়োগে আপনি একটু ভালো কিছু করবেন। রিটেন পরীক্ষায় ভালো করবেন। কারণ রিটেনে যদি আপনি না টিকতে পারেন চাকরির পরবর্তী ধাপে কখনোই যেতে পারবেন না। চাকরিতে মোট ৩ টা ধাপ পরীক্ষার ক্ষেত্রে। ১ম এ হচ্ছে রিটেন, ভাইভা এবং লাস্টে হচ্ছে আপনার শারীরিক, মৌখিক অথবা প্র্যাকটিক্যাল এই ৩ টা মিলিয়ে মোট ৩ টা ধাপ থাকে। এই ৩ টা ধাপের আপনাকে ৩ টায় উত্তীর্ণ হতে হবে এবং ১ম ধাপটাই সবথেকে বেশি কঠিন সেটা হচ্ছে রিটেন পরীক্ষায় টিকা। খুব সহজ প্রশ্ন এবার আসছিল বাট আপনারা আনফরচুনেটলি অনেকেই ভুল করেছেন। অনেকে রিটেনে টিকতেই পারেননি। কারণ মেধা তালিকায় বা মেরিট লিস্টে আসতে হলে আপনাকে টপ 10 এর মধ্যে মিনিমাম টপ 5 এ থাকতে হবে। কারণ এইবার নিয়োগে কোন রকম জেলা কোঠা ছিল না। কারণ জেলা কোঠা না থাকার কারণে একজন মানুষ ৫ টা ৭ টা করে অ্যাপ্লিকেশন করেছেন। সবাই সব জায়গায় পরীক্ষা দিতে পেরেছেন। জেলা কোঠা থাকলে একটা সুবিধা আছে যে ওই জেলার মানুষ ছাড়া অন্য কোনো জেলার মানুষ কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারে না এবং একটা পদের বিপরীতে হয়তোবা ৮০-৯০ জন পরীক্ষা দেয়। বাট যদি জেলা কোটা না থাকে তাহলে যেইখানে জনবল নিয়োগ করা হবে একজন সেইখানে পরীক্ষার্থী হয়ে দাঁড়ায় ৩০০ জন। তো ওই ৩০০ জনের মধ্যে মেরিট লিস্টে টপ 10 বা টপ 5 এ থাকতে হলে আপনাকে সেই পরিমাণ মেধা অর্জন করতেই হবে। আপনাকে সেই পরিমাণ সিউরিটি দিয়েই কিন্তু পরীক্ষার খাতায় লিখতে হবে। অনেকেই প্রশ্ন করেন যে ভাই প্রশ্ন তো খুবই সহজ আসে। আচ্ছা প্রশ্ন সহজ আসে বুঝলাম। তাহলে আপনি আপনার ব্যর্থতার কারণে আপনি মেরিট লিস্টে টিকতে পারবেন না। আমরা খুব জানা জিনিস অনেক সময় ভুল করে থাকি। যার কারণে আমাদের ওই লিখিত পরীক্ষার রেজাল্টটা কিন্তু কমে যায়। অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি বানান। আপনারা যখন খাতায় লিখবেন, কি লিখছেন এইটা যদি আপনি 100% সিউর ভাবে না লিখতে পারেন, তাহলে পরীক্ষায় অবশ্যই গোল্লা পাবেন এটা স্বাভাবিক।
আমার মতো কিছু স্টুডেন্ট আছে, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আমার মতো কিছু স্টুডেন্ট আছে যারা ১ম দিকে পরীক্ষার হাতের লেখা একদম কম্পিউটারের মতো টাইপিং করে লেখে এবং সেটা এমন আস্তে, আস্তে লেখে হাতের লেখা সুন্দর দেখানোর জন্য খুব আস্তে, আস্তে লেখে। এবং লাস্টে যখন দেখা যাচ্ছে যে সময় মাত্র আর ১৫ থেকে ২০ মিনিট বাকি আছে এবং এখনো আপনাকে প্রায় ৩ সেট প্রশ্ন লিখতে হবে। তখন আপনারা আমার মতোই অনেকেই আছেন, আমি সবাইকে বলছি না, আমার মতো অনেকেই আছেন যে তেলাপোকার মতো লেখেন বা ডাক্তাররা যেরকম লেখে ওইরকম লেখেন। এটা করবেন না। এটা করা যাবে না। আমার মেধা অনুযায়ী আমার এসএসসি এবং এইচএসসি রেজাল্ট তুলনামূলক আহামরি ভাবে আমাকে সন্তুষ্ট করতে পারেনি। কারণ আমার হাতের লেখা ১ম বললাম না ১ম ১ ঘন্টা খুব সুন্দর হয় এবং লাস্টের ১ ঘন্টা যে কি লিখছিলাম সেটা আমি জানি এবং যে খাতা দেখেছে আমার মনে হয় না সেই টিচার আমার কোনো হাতের লেখা বুঝতে পেরেছে। যাই হোক আমি অতটাও মেধাবী না যতটা আপনারা ভাবেন। তবে মোটামুটি যে একদম আমার ব্রেনের ভিতর কিছুই ছিল না, না। আমার হাতের লেখা এখনো পর্যন্ত মাশাআল্লাহ অনেকেই প্রশংসা করে এবং সেই সঙ্গে রেজাল্ট আমি বললাম যে আমাকে স্যাটিসফাইড করতে পারেনি বাট অনেকের তুলনায় যারা আমার থেকে মেধাবী ছিল, যারা আমাদের ক্লাসের নাম্বার 1 বয় ছিল, আমি তাদের থেকেও ইন্টারমিডিয়েট পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলাম। তো যাই হোক ওইটা কোনো ব্যাপার না। নিজের উদাহরণ দিয়ে বুঝালাম যে আপনারা চেষ্টা করবেন যে সবসময় যে জিনিসটা লিখছেন সেটা 100% সঠিক আছে কিনা আপনারা ভুল মানে আবার নতুন করে দরকার হয় রিভাইজ দিবেন। এবং হাতের লেখা খুব স্লো করার দরকার নেই। আপনারা চেষ্টা করবেন এটা লিমিটেড ভাবে লেখাটা লিখে যাতে সময়টা কাভার করতে পারেন। আরেকটা সাজেশন আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে না, ওই লিখিত পরীক্ষার সাজেশন না, এমনি একটা সাজেশন দিতে চাচ্ছি আইকিউ ভাবে। সবসময় চেষ্টা করবেন যেইটা আপনার সহজ আসবে সেইটাই লেখার। আপনি যেটা কমন পড়বে সেটা আগে, আগে লিখে নেওয়ার চেষ্টা করবেন। আর যাওয়ার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদেরকে আবারও বলে রাখছি যে আগামী মে মাসের মধ্যে যদি দেশের পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় থাকে তাহলে আগামী মে মাসের মধ্যে আপনারা নতুন আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চলেছেন। বাংলাদেশের ৬৪ জেলায় ছেলে এবং মেয়ে 100% অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি ৫ম শ্রেণী থেকে হায়ার এডুকেটেড পর্যন্ত হয়ে থাকে তাহলে বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র বাহিনী যেখানে আপনার প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আলাদা, আলাদা ট্রেড আছে। এবং আপনারা অনেকেই আমাকে আরো প্রশ্ন করেছেন যে পে স্কেল কি নতুন করে হবে কি হবে না? এই বিষয় নিয়ে আরেকটা আলাদা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আর যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই পে স্কেলে যদি আপনারা ভর্তি হন, পরবর্তীতে সরকার যদি নতুন করে পে স্কেল দেয় তাহলে আপনারা নতুন পে স্কেলের আওতায় চলে যাবেন এবং সেই সঙ্গে নতুন যারা ভর্তি হবেন তাদের বেতন হতে পারে প্রায় ৩৫-৪০ এর আশেপাশে। তো এইটা আসলে একটা হিউজ একটা বিষয়। বর্তমানে বাংলাদেশ সরকারের চাকরি যারা করেন তাদের যে সেলারি, সেই সেলারি থেকে যদি আপনি নতুন অবস্থায় চাকরি পান, আপনার যদি পে স্কেল দিয়ে দেয় তাহলে মনে করবেন যে সোনায় সোহাগা। তো যাই হোক এত বড় স্বপ্ন আমি আগের থেকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি না। শুধুমাত্র আপনাদেরকে এতটুকু বলব যে মে মাসে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় থাকে, যদি ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে ত্রিমুখী সংঘর্ষ এটা যদি স্বাভাবিক অবস্থায় বা স্থিতিশীল অবস্থায় আসে বা যুদ্ধবিরতির কোনো ঘোষণা আসে, দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে ইনশাআল্লাহ আগামী মে মাসের 85% আমি আবারও বলছি 85% কিন্তু আমি কনফার্মেশন আপনাদের দিচ্ছি যে অসামরিকের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। তো বেশি কথা বাড়িয়ে ভিডিও লম্বা করলে আপনাদেরকে বিরক্ত হতে পারেন আপনারা। তবে আমি যে কথাগুলো বলি সম্পূর্ণ কথা যদি আপনি মনোযোগ সহকারে শোনেন, প্রত্যেকটা কথা আপনার জীবনে কাজে আসবে। যাই হোক, যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। অর্থাৎ এই ভিডিওতে একটা লাইক করবেন, সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং সেই সঙ্গে যদি সম্ভব হয় আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যেও কিনা আপনার জন্য আপনার মতোই চাকরি প্রত্যাশী। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।